পদত্যাগ ভাবনা স্রেফ গুঞ্জন, বললেন পরিবেশ উপদেষ্টা। দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা থাকলেও ডিসেম্বর জুনের মধ্যেই নির্বাচন। অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপির। ক্ষমতায় গেলে জুলাই শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতি। চলতি অর্থবছরে আসছে 8 লাখ কোটি টাকার বাজেট। আকার কমলেও বাস্তবায়ন কঠিন হবে বলছেন অর্থনীতিবিদরা। এবং ঈদ এবং বাজেটের উত্তাপেও অনেকটা স্থিতিশীল রাজধানীর কাঁচা বাজার। চড়া গো মাংস ও গুঁড়ো দুধ এখনো নাগালের বাইরে মাছের দাম। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুয়া বিনতে তাহের। এবার বিস্তারিত। সরকারের প্রত্যাশা অনুযায়ী এবছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনেই জাতীয় নির্বাচন হবে বলে জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সেমিনার শেষে নির্বাচনের পাশাপাশি বিচার এবং সংস্কার নিয়ে কাজ করাও এ সরকারের দায়িত্ব বলে দাবি করেন উপদেষ্টা। বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনা স্রেফ গুঞ্জন। মনিরুল ইসলামের প্রতিবেদন। রাত থেকেই উৎকণ্ঠা, উত্তেজনা। এই বুঝি পদত্যাগ করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যম রাতভরই ছিল এই ইস্যুতে সরব। আর এসবের পেছনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা। তারপর থেকেই দেখা যায় এলজিআরটি উপদেষ্টা আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ এনসিপি নেতাদের পোস্ট। তবে পদত্যাগের বিষয়টি পুরোটাই গুঞ্জন বলে উড়িয়ে দেন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, দাবি দেওয়া আর মতানৈক্যের বিষয়ে সরকার বিরক্ত, আর সার্বিক পরিস্থিতি যে জটিল তাও স্বীকার করেন তিনি। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। বলেন, সরকারের প্রত্যাশিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে সরকার শুধু নির্বাচন আয়োজনের জন্যই দায়িত্ব গ্রহণ করেনি। উল্লেখ করে বিচার ও সংস্কার নিয়ে কাজ করাও এ সরকারের গুরু দায়িত্ব বলেও দাবি করেন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজে এইগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না। এখন কিছু কিছু গুরু দায়িত্ব তো আছে, সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে। প্রতিবন্ধকতা মোকাবেলা করতে না পারলে পরবর্তী পদক্ষেপ নিয়েও সরকার ভাবছে বলেও জানান সৈয়দা রিজওয়ানা। প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অর্থ মন্ত্রণালয় ছাড়াও নানা ধরনের চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, অনেকেই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছেন, তবে বহির্বিশ্বে এতে ভালো ইমপ্রেশন দেয় না, উল্টো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সকালে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2025-এর জাতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন বাজেট নিয়ে সালেউদ্দিন আহমেদ বলেন, অনেক ধরনের কর ছাড়ের কথা বলা হয়েছে, এ বিষয়ে পরে উত্তর দিতে হবে। আর আইএমএফ যা চেয়েছিল তা এবার চাপিয়ে দিতে পারেনি। ভালো থাকবেন, দেশের জন্য একটু ইসে করুন। আর আমাদের জন্য একটু এখন আমরা অনেক চ্যালেঞ্জের ভিতরে আজকে দেরি হয়েছে, কারণ আছে সকাল থেকে আমার অনেক রকম ডায়নামিক্স, এটা আমাদের শুধু অর্থ মন্ত্রণালয় না, নানা রকম ব্যাপারে জড়িত হতে হয়, সেটা এখন আবার। ক্ষমতায় এলে বিএনপি সব জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পুরো দায়িত্ব নেবে বলে জানালেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। নরসিংদীর মেহেরপাড়ায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কেন্দ্রের বিভিন্ন স্তরের এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। রিজভী এতে বলেন, শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব সরকার ও রাষ্ট্রের, যা বর্তমান সরকার পুরোপুরি করতে পারেনি। যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন,
নতুন রাজনৈতিক দল যারা গড়েছেন, যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? গণমানুষের নেতা তারেক রহমান আমাদের পাঠিয়েছেন, তিনি নিজেই এটা বহন করবেন এবং তাদেরকে আর এতিমখানায় থেকে পড়াশোনা করতে হবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে যোগ দেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ বর্তমান সরকারের সমাধান নয়, বরং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন জরুরি। আমরা তো আপনার কাছে নির্বাচন চাই, সংস্কার করেন, এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় জনমনে সন্দেহ আর অস্থিরতা বিরাজ করছে বলেও দাবি করেন এই বিএনপি নেতা। উপদেষ্টা পরিষদ থেকে আপনি চিঠি দিয়ে দেন, অনুরোধ করেন তারা যেন নিজেই পদত্যাগ করে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আলোচিত নারী সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। বাদ-জুমা আয়োজিত সমাবেশ থেকে কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানায় সংগঠনটি। হেফাজত নেতা মামুনুল হক বলেন, দাবি না মানলে আবারও শাপলা চত্বরের মতো কর্মসূচি দেওয়া হবে। আগামী নির্বাচন পর্যন্ত প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ইউনূসকে দায়িত্ব পালনের অনুরোধও করেন তিনি। বিভেদ ভুলে গিয়ে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার সকল দোষরদের বিচার নিশ্চিত করবার জন্য আমরা আমাদের জুলাইয়ের চেতনাকে আবার নতুন করে শানিত করি। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব জাতির অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছেন। আমাদের সেনা প্রধান, বাংলাদেশের অন্যতম স্তম্ভ, যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন। আপনারা ব্যক্তিগত মান অভিমান এবং ক্ষোভ থেকে এদেশের 18 কোটি মানুষের স্বপ্নকে ফিকে হতে। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধায় আজ তৃতীয় দিনের মতো বিক্রি হচ্ছে অগ্রিম ট্রেন টিকিট। এতে আজ দেয়া হচ্ছে 2 জুনের টিকিট। এবারের ঈদ যাত্রায় শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে, যাতে যাত্রীরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারেন। আজ সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের এবং দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি হবে। ছুটির দিনে অস্বাস্থ্যকর ঢাকার বাতাস 161 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সকাল 8:30টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ু মান নির্ধারণী সংস্থা IQAir থেকে এ তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের বায়ুর মানের স্কোর 153, তৃতীয় স্থানে থাকা চিলির সান্তিয়াগোর স্কোর 139। স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। আর পঞ্চম স্থানে থাকা ভারতের দিল্লির বাতাসের মান 137 IQAir এর মানদণ্ড অনুযায়ী এই স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে আসছে 7,90,000 কোটি টাকার বাজেট আকারে। এটি চলতি অর্থ বছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। জাতীয় রাজস্ব বোর্ডের আকার ছোট বললেও দ্বিমত পোষণ করেছেন অর্থনীতিবিদরা। তাদের মতে এবারের বাজেটও যথারীতি উচ্চাভিলাষী, যা বাস্তবায়ন কঠিন হবে। বাজেট নিয়ে রেজা খানের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। অন্তর্বর্তী সরকার প্রথম বাজেট ঘোষণা করবে আগামী 2 জুন। এবার সংসদের কার্যক্রম না থাকায় গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হবে বাজেট। আগের বারের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। সার্বিক বিচারে স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের বছরের তুলনায় ছোট হতে যাচ্ছে। আসছে অর্থ বছরে এডিপির বরাদ্দ কমিয়ে 2,30,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থ বছরের চেয়ে এটি 35,000 কোটি টাকা কম। বাস্তবায়নের কথা ভেবেই এবার বাজেটের আকার ছোট করা হয়েছে বলে জানান এনবিআর সদস্য মুতাসিম বিল্লাহ ফারুকী। বাস্তবায়নযোগ্য যেন হয়। আমরা অনেক সময়
একটা অ্যাম্বিশাস বাজেট করে ফেলি, যেটা আসলে বাস্তবায়ন হয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে এটার 70% 60% বাস্তবায়ন হচ্ছে। সেই জায়গাটাকেই চিন্তা করছি, এটাও একটা পার্ট অফ রিফর্ম আপনি বলতে পারেন। বাজেটে পণ্যমূল্য নিয়ন্ত্রণকে বিশেষ প্রাধান্য দিয়ে মূল্যস্ফীতি 6.5% ধরা হয়েছে। এনবিআরের আরেক সদস্য কাজী মোস্তাফিজুর রহমানের দাবি, এই বাজেট সবার জন্য স্বস্তিদায়ক হবে। পণ্যের মূল্য বৃদ্ধি বিভিন্নভাবে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধিটা যখন কমে যাবে তখন অটোমেটিক দেখা যাবে যে আমাদের যে ইনফ্লেশনের যে বিষয়গুলো বললেন এগুলো অটোমেটিকই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে, রাজনৈতিক সরকার না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সস্তা জনপ্রিয়তার প্রয়োজন নেই। বাজেটের আকার সামান্য ছোট হলেও এখনো এটি বড়, উচ্চাভিলাষী এবং অবাস্তবায়নযোগ্য। রাজনৈতিক সরকার থাকলে তারা চায় যে সবসময় একটা জনতুষ্টিমূলক কিছু দেখানো, কাজ করি না করি অন্তত কাগজে কলমে যদি আমি দেখাতে পারি। এখন তো ওই ধরনের সিচুয়েশন নাই। সীমিত আকারের বাজেট হলে, সীমিত আকার বলতে আমার হিসাবে 7 লক্ষ বা 7,20,000 কোটি টাকার মতো একটা আকার যদি হয়। দেশের প্রেক্ষাপট বিবেচনায় সীমিত অভিলাষের বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নের তাগিদও দিয়েছেন তিনি। সীমিত অভিলাষের বাজেট যেটা বাস্তবায়ন সম্ভব সেটাই আমাদের করা উচিত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বাজেটের প্রভাবে নিত্যপণ্যের দাম বাড়ার প্রবণতা নেই বাজারে, এমনকি ঈদ উপলক্ষে দাম বাড়ানোর প্রতিযোগিতাও দেখা যাচ্ছে না। গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য। তবে বাজার তদারকি আরও বাড়লে স্বস্তি ফিরবে মধ্য ও নিম্নবিত্তের মাঝে। রেজা খানের রিপোর্ট। আর মাত্র এক সপ্তাহ পর 2 জুলাই পেশ হবে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। বাজেট এলেই নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিযোগিতা দেখা যায়, কিন্তু এবার বাজারে নেই তার প্রভাব। বাজেট এবং কোরবানি ঈদের আগে সাধারণত বাজারে এই সিন্ডিকেট একটা গড়ে ওঠে, যেটা ছিল তারা এই মানে জিনিসপত্রের দাম বাড়ায় দেয়, কিন্তু এবার কিন্তু সেটা নাই। এখনও সিন্ডিকেটের যে জায়গাগুলো আছে সেই জায়গাটা কিছুটা হলে হয়তো আমরা বলবো যে 5 to 20% মধ্যে ডেভিয়েশন হয়েছে, মানে মাইনাস হয়েছে। এটাকে পুরোপুরি সিন্ডিকেটটা ভাঙলে জিনিসপত্রের দাম আরও অলমোস্ট 20% কমানো সম্ভব। এছাড়া প্রতি বছর ঈদ ঘিরে বাজার তেতে উঠলেও এবার তা লক্ষ্য করা যায়নি। অনেকটাই গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ নিত্যপণ্য। 50 টাকায় পেঁয়াজ লাস্ট 4 ইয়ার্সে আমি কখনো দেখি নাই, বাট এখন তো আমি 50 টাকায় পেঁয়াজ কিনতেছি। সব আলহামদুলিল্লাহ ভালো আছে, আমরা হ্যাপি। হাতে গোনা 2-1টি সবজির দাম 100 টাকার উপরে, বাকি সব মিলছে 60 থেকে 80 টাকার মধ্যে। বাড়েনি ডিম মুরগির দামও, তবে গরুর মাংস গেল সপ্তাহের মতো 50 টাকা বেড়ে এখনো বিক্রি হচ্ছে 800 টাকা দরে। ফুলকপি 60 টাকা, কাঁচামরিচ আছে 80 টাকা, ধন্যবাদ 160 টাকা, টমেটো 80 টাকা, পটল আছে 50, পেঁপে 60 টাকা, করলা 60 টাকা। আগের দামে আছে 10 টাকা, খালি সোনালী কমছে। কুরবানির জন্য এগুলো রেডি করে রাখতেছে, এই জন্য একটু গরুর দাম বাড়তি। কোরবানি উপলক্ষে এলাচের দাম প্রকারভেদে কেজিতে প্রায় 2000 টাকা বেড়েছে গেল সপ্তাহের আগেই। এবার নতুন করে বেড়েছে গুঁড়া দুধের দাম। এলাচের দামটা কেজিতে প্রায় 1500-2000 টাকার মতো বাড়ছে। সবুজটা যেটা 3200-3300 ছিল ওটা 5200-300 টাকা কেজি এখন। আর জিরা টিরা এগুলো আগের দামই আছে। এদিকে মাছের দাম অনেক আগেই চলে গেছে গরিবের নাগালের বাইরে। পাঙ্গাস ও তেলাপিয়া ছাড়া অন্য মাছ কিনতেই পারছেন না সীমিত আয়ের মানুষ। মাছের দাম অত্যধিক, একেবারে সীমাহীন। গরিব মাছের লেগে একমাত্র পাঙ্গাস আর তেলাপিয়া আমরা বেশি ঠিকই খাইতে পারি না। এদিকে চালের বাজারও গেল সপ্তাহের দামেই স্থিতিশীল আছে। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি চান সাধারণ মানুষ। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। মাদক ও জুয়ার নেশায় পথভ্রষ্ট তরুণরা চুরি, ছিনতাই, হত্যার মতো অপরাধে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। রাজধানী পল্লবীতে হাতুড়ি পেটা করে চালককে হত্যার ঘটনায় লুণ্ঠিত সিএনজি সহ 5 জনকে গ্রেফতার করার কথাও জানান তিনি। সকালে র্যাব 4-এর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অধিনায়ক। এসিউ সেলিমের প্রতিবেদন। গেল 19 মে রাত 9টার কিছু পর সাভারের তালবাগ এলাকায় কথা কাটাকাটির জেরে শাহিন নামে এক যুবককে মাথায় গুলি করা হয়। এতে ঘটনাস্থলে মারা যায় রংমিস্ত্রি শাহিন। চাঞ্চল্যকারী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলন করে র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। হত্যায় জড়িত মেহেদি হাসানকে অস্ত্রসহ গ্রেফতার কথা জানান তিনি। কথা কাটাকাটির এক পর্যায়ে
এই মেহেদি তিনি রিভলভার দিয়ে ভিকটিমকে গুলি করেন, যার ফলে তার মৃত্যু হয়। এটা তার অস্ত্র তার কাছে ছিল, সে হত্যার কাজে ব্যবহার করছে। এদিকে গেল 16 মে রাজধানীর পল্লবীতে এক সিএনজি চালককে হাতুড়ি দিয়ে হত্যার পর সিএনজি ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতারের কথাও জানান তিনি। মাথার উপরে আঘাত করে তার মৃত্যু ঘটানো হয় এবং ঘটনাস্থল হতে তার মোবাইল এবং সিএনজি মিসিং ছিল। আমরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে ছিনতাইকৃত যে সিএনজি সেটি সহ উদ্ধার করতে সক্ষম হই। দেশে কিশোর তরুণরা মাদক ও জুয়ার নেশা আসক্ত হয়ে চুরি, ছিনতাই, হত্যা সহ নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন র‍্যাব 4-এর অধিনায়ক। যারাই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের ভিতরে এই প্রবণতাটা থাকে। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। মাদকাসক্তি এবং কোরবানির ঈদ সামনে রেখে দিনাজপুরের এবার লাখের বেশি গরু, মহিষ, ছাগল ও ভেড়া মোটাতাজাকরণ করা হচ্ছে। প্রাণী সম্পদ অফিসের সাথে যোগাযোগ করে প্রাকৃতিকভাবে গরু মোটাতাজাকরণ করছেন খামারিরা। চোরাই পথে গরু না আসলে লাভের আশা করছেন তারা। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। দিনাজপুরে 13টি উপজেলায় 1.5 লাখেরও বেশি গরু সহ প্রায় 4 লাখ কোরবানির পশু মোটাতাজাকরণ করা হচ্ছে। ঘাস, খৈল, ভুসি সহ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু, মহিষ, ছাগল, ভেড়া লালন পালন করছেন খামারিরা। চোরাই পথে গরু না আসলে ভালো লাভের আশা করছেন খামারিরা। তাই এই বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ দাবি তাদের। খাদ্যের দাম বেশি হওয়ার কারণে, লেবারের দাম বেশি হওয়ার কারণে আমরা হিমশিম খাচ্ছি। ইন্ডিয়া থেকে গরু না আসে তাহলে আমারে কিছু লাভবান হবো, আর না হলে তো আমাদের লস যাবে। কোরবানির এসব পশু যেন সুস্থ থাকে তাই খামারিদের নিয়মিত সব পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অফিস। গবাদি পশু যেন নিরাপদ পদ্ধতিতে স্বাভাবিক দানাদার খাবার এবং সবুজ ঘাস খড় খাওয়ানোর মাধ্যমে যেন লালন পালন করা হয় এবং ক্ষতিকারক অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড যেন ব্যবহার না করা হয়। সেই কারণে আমরা আমাদের এই খামারগুলোকে আমরা প্রতিনিয়ত আমরা মনিটর করছি। এবছর জেলার চাহিদা মিটিয়ে প্রায় 1.5 লাখ কোরবানির পশু দেশের অন্য জেলায় পাঠানো হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে 85 ফিলিস্তিনি নিহত হয়েছে। ত্রাণ সহায়তা বন্ধ থাকায় গত কয়েকদিনে অনাহারে প্রাণ গেছে আরও 29 জনের। এ তাণ্ডবের নিন্দা জানিয়ে গাজায় দ্রুত মানবিক সহায়তা প্রবেশের পদক্ষেপ চেয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইরান। অন্যদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি বর্বরতায় গাজায় থামছে না মৃত্যুর মিছিল। প্রতিদিন নৃশংস তাণ্ডবে বাড়ছে প্রাণহানি। গত 24 ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে আরও 85 ফিলিস্তিনি। আহত হয়েছে 250 শতাধিক। 18 মাসের বেশি সময় ধরে চলা বর্বরতায় প্রাণহানি পৌঁছেছে 53,800। ওদিকে গত কয়েকদিনে গাজায় শুধু অনাহারেই মৃত্যু হয়েছে 29 জন শিশু ও বৃদ্ধের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে হাজার হাজার মানুষ এখনও চরম খাদ্য সংকটে ভুগছেন এবং অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। গাজায় ইসরায়েলি এ তাণ্ডবের নিন্দা জানিয়েছে গ্রিস। এছাড়া সেখানে সামরিক অভিযান বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জোর দাবিও জানান তিনি। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি আলোচনা ভেস্তে গেলে ইসরায়েল তাৎক্ষণিকভাবে ইরানে হামলা শুরু করবে। এর জেরে দেশটি বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় যদি কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে নিজেদের পারমাণবিক অবকাঠামো রক্ষায় তারা ইসরায়েলের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সনদ বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, ক্যাম্পাসে সহিংসতা, ইহুদি বিরোধী মনোভাব এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সমন্বয়ের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে একে আইন বহির্ভূত বলে উল্লেখ করেছে হার্ভার্ড প্রশাসন। কাজী শাহরিন, মোহনা সংবাদ।
আন্তর্জাতিক টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলে ইতি টানবেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ কথা জানান তিনি। দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্যারিয়ার শেষে শুধু সাদা বলের ম্যাচেই মাঠে থাকবেন বলে এক পোস্টে জানান ম্যাথিউস। আগামী ১৭ জুন গলে ২ ম্যাচের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ১৩ বছর পর রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিলেন ক্রোয়েট মিডফিল্ডার লুকা মডরিচ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এ ঘোষণা দেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার। আগামীকাল মাদ্রিদের জার্সিতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে তার শেষ হবে লা লিগা অধ্যায়। এরপর লস ব্লাঙ্কোসদের হয়ে জুনে ক্লাব বিশ্বকাপে অংশ নেবেন। এরপরই রিয়াল মাদ্রিদ থেকে তিনি বিদায় নেবেন। মডরিচ ২০১২ সালে যোগ দেন মাদ্রিদে। ক্লাবটির হয়ে দীর্ঘ ১৩ বছরে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি করে স্প্যানিশ সুপার কাপ, ইউরোপিয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের সাক্ষী তিনি। শেষ করব মোহনের সংবাদ। যাওয়ার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনা স্রেফ গুঞ্জন, বললেন পরিবেশ উপদেষ্টা। দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা থাকলেও ডিসেম্বর-জুনের মধ্যেই নির্বাচন। অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপির। ক্ষমতায় গেলে জুলাই শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতি। চলতি অর্থবছরে আসছে ৮ লাখ কোটি টাকার বাজেট। আকার কমলেও বাস্তবায়ন কঠিন হবে বলছেন অর্থনীতিবিদরা। এবং ঈদ বাজেটের উত্তাপেও অনেকটা স্থিতিশীল রাজধানীর কাঁচা বাজার। চড়া গোমাংস ও গরুর দুধ, এখনো নাগালের বাইরে মাছের দাম। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা ৭টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।